আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি আউটলুক আজকের বিশ্বে। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে একটি জাহাজ আটকানোর ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন থেকে ইরানের উদ্দেশ্যে পাঠানো একটি সন্দেহজনক উপহার বহনকারী কার্গো জাহাজ মার্কিন নৌবাহিনী জব্দ করেছে। তার ভাষ্য অনুযায়ী জাহাজটিতে এমন কিছু ছিল যা সামরিক কাজে ব্যবহার করা যেতে পারে। এই বক্তব্য সামনে আসার পর প্রশ্ন উঠেছে, চীন কি সত্যিই গোপনে ইরানকে অস্ত্র দিচ্ছে, নাকি এটি বৃহত্তর শক্তির দ্বন্দ্বের অংশ? ঘটনার বিবরণ অনুযায়ী জাহাজটি ইরানের দিকে যাচ্ছিল এবং সেটি যুক্তরাষ্ট্রের নজরদারির আওতায় পড়ে। ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, এটি চীন থেকে পাঠানো একটি উপহার এবং এতে এমন কিছু থাকতে পারে যা ভালো নয়। তিনি আরও উল্লেখ করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আগে একটি বোঝাপড়া ছিল যে বেইজিং ইরানে কোনো ধরনের অস্ত্র পাঠাবে না। সে প্রেক্ষাপটে তিনি ঘটনাটিকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে পাওয়া তথ্য এই দাবিকে সরাসরি সমর্থন করে না। এখন পর্যন্ত এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি যে জাহাজটিতে সরাসরি অস্ত্র ছিল, বরং ধারণা করা হচ্ছে এতে এমন কিছু সরঞ্জাম থাকতে পারে যা একই সঙ্গে বেসামরিক ও সামরিক কাজে ব্যবহার করা সম্ভব। এই ধরনের পণ্য আন্তর্জাতিক বাণিজ্যে অস্বাভাবিক নয়, তবে সংঘাতপূর্ণ অঞ্চলে পাঠানো হলে তা সহজেই রাজনৈতিক বিতর্ক তৈরি করে। চীনের অবস্থান বরাবরের মতোই অস্বীকৃতিমূলক। বেইজিং এর দাবি, তারা আন্তর্জাতিক আইন মেনে চলে এবং সংবেদনশীল অঞ্চলে দায়িত্বশীল আচরণ করে। চীন ও ইরানের সম্পর্ক মূলত অর্থনৈতিক ক্ষেত্রে বেশি শক্তিশালী, বিশেষ করে জ্বালানি ও অবকাঠামো খাতে। সামরিক সহযোগিতা প্রশ্নটি সবসময় স্পর্শকাতর এবং আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণের মধ্যে থাকে। এই ঘটনাকে অনেক বিশ্লেষক বৃহত্তর যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবে দেখছেন। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও সামরিক প্রভাব বিস্তার নিয়ে টানাপোড়েন বেড়েছে। মধ্যপ্রাচ্য এখন সেই প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের সামরিক সক্ষমতা সীমিত রাখতে চায়। অন্যদিকে চীন তাদের জ্বালানি নিরাপত্তার স্বার্থে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। বর্তমানে ইরানগামী বড় চালানগুলো যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারির আওতায় রয়েছে। পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে, ফলে সন্দেহজনক কিছু মনে হলে জাহাজ আটক বা তল্লাশি করা হচ্ছে। এই প্রেক্ষাপটে চীনা উপহার আটক হওয়ার ঘটনাটি চলমান নিরাপত্তা কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে। ঘটনাটি এখনো অনিশ্চয়তায় ঘেরা। ডোনাল্ড ট্রাম্পের দাবি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও তা এখনো প্রমাণিত নয়। চীন সরাসরি ইরানকে অস্ত্র দিচ্ছে এমন কোনো সুস্পষ্ট প্রমাণ সামনে আসেনি। তবে সন্দেহ, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং আঞ্চলিক উত্তেজনা মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এই কারণে এটি শুধু একটি জাহাজ আটকানোর ঘটনা নয়, বরং বর্তমান বিশ্ব রাজনীতির শক্তির লড়াই ও পারস্পরিক অবিশ্বাসের প্রতিফলন। বিশ্বব্যাংকের সাম্প্রতিক একটি সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সংস্থাটি তাদের আঞ্চলিক শ্রেণীবিন্যাসে পাকিস্তান ও আফগানিস্তানকে আর দক্ষিণ এশিয়ার অংশ হিসেবে রাখেনি। এর বদলে তাদের যুক্ত করা হয়েছে নতুন একটি কাঠামোতে, যার নাম মিনাপ। মিনাপ বলতে বোঝানো হচ্ছে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে গঠিত একটি বৃহত্তর অর্থনৈতিক অঞ্চল। এই পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, পাকিস্তান ও আফগানিস্তান কি তাহলে দক্ষিণ এশিয়া থেকে সরে গেল? এর সরল উত্তর না। ভৌগোলিকভাবে তারা আগের জায়গাতেই রয়েছে, কিন্তু যেটি বদলাচ্ছে তা হলো তাদের অর্থনৈতিক অবস্থানকে দেখার দৃষ্টিভঙ্গি। বিশ্বব্যাংক মূলত বোঝাতে চাইছে, এই দুই দেশের অর্থনৈতিক বাস্তবতা এখন এমন কিছু বৈশিষ্ট্য বহন করছে যা দক্ষিণ এশিয়ার তুলনায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশের সঙ্গে বেশি মিল রয়েছে। তাই বিশ্লেষণ, তুলনা এবং নীতিগত পরামর্শ দেওয়ার সুবিধার জন্য এই নতুন শ্রেণীবিন্যাস করা হয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে এই পরিবর্তনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশটির অর্থনীতিতে এখন এমন কিছু নির্ভরশীলতা তৈরি হয়েছে যা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক।
যেমন বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ আসে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত শ্রমিকদের পাঠানো অর্থ থেকে। একই সঙ্গে জ্বালানির জন্য পাকিস্তান ব্যাপকভাবে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, ফলে তেলের দামের ওঠানামা সরাসরি দেশটির অর্থনীতিকে প্রভাবিত করে। এই বৈশিষ্ট্যগুলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশের সঙ্গে মিলে যায়। তাই পাকিস্তানকে ওই দেশগুলোর সঙ্গে একসঙ্গে বিশ্লেষণ করলে অর্থনৈতিক ঝুঁকি, প্রবৃদ্ধি এবং নীতিগত চ্যালেঞ্জগুলো আরও স্পষ্টভাবে বোঝা যায়। তবে এই পরিবর্তনের প্রভাব শুধু বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি দেশকে কোন অঞ্চলের সঙ্গে রাখা হচ্ছে তার উপর নির্ভর করে ভবিষ্যতে তার অর্থনৈতিক পারফরমেন্স, কাদের সঙ্গে তুলনা করা হবে, কিভাবে ঝুঁকি মূল্যায়ন করা হবে এবং কোন ধরনের নীতিগত পরামর্শ দেওয়া হবে। এমনকি আন্তর্জাতিক অর্থায়নের অগ্রাধিকারেও এর প্রভাব পড়তে পারে। এখানে তৈরি হচ্ছে আরেকটি উদ্বেগ। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশ রাজনৈতিক অস্থিরতা, উচ্চ ঋণ এবং অর্থনৈতিক দুর্বলতার সমস্যায় ভুগছে। ফলে পাকিস্তানকে যদি এই গোষ্ঠীর অংশ হিসেবে বেশি করে দেখা হয়, তাহলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টিতে দেশটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে আফগানিস্তানকে এই কাঠামোয় অন্তর্ভুক্ত করার কারণও আলাদা। দেশটি দীর্ঘদিন ধরে সংঘাত, বাস্তুচ্যুতি এবং কর্মসংস্থানের সংকটে ভুগছে। এই বৈশিষ্ট্যগুলো মিনাপ অঞ্চলের অনেক দেশের সঙ্গে মিলে যায়। তাই উন্নয়ন ও নীতিগত বিশ্লেষণের জন্য আফগানিস্তানকে এই গোষ্ঠীতে রাখা হয়েছে। এই পরিবর্তন আসলে একটি বড় বৈশ্বিক প্রবণতার ইঙ্গিত দেয়, যাকে অনেক বিশ্লেষক বলছেন ভূ অর্থনীতির উত্থান। অর্থাৎ এখন দেশগুলোকে শুধু মানচিত্র দিয়ে নয়, বরং তাদের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য প্রবাহ এবং আর্থিক নির্ভরতার ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে। এই বাস্তবতায় পাকিস্তান ও আফগানিস্তানের সামনে নতুন সুযোগ যেমন তৈরি হতে পারে, তেমনি নতুন ঝুঁকিও তৈরি হতে পারে। একদিকে তারা ভিন্ন অঞ্চলের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে পারে, অন্যদিকে ভুল কৌশল নিলে বাড়তে পারে নীতিগত বিভ্রান্তি। বলা যায় এই সিদ্ধান্ত মানচিত্র বদলের নয়, বরং দৃষ্টিভঙ্গি বদলের। পাকিস্তান ও আফগানিস্তান কোথায় আছে তা নয়, বরং তারা বৈশ্বিক অর্থনীতিতে কিভাবে যুক্ত, সেটি এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শেষ করছি আজকের বিশ্ব। সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।